দিনভর ঘটে চলেছে অসংখ্য ঘটনা। পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া সহ নিউজ পোর্টালে যেসব গুরুত্বপূর্ণ খবর আলোচনার খোরাক জুগিয়েছে তার কতটা আমরা জানি। খবর শুধু একটা হেডলাইন নয়, খবর একটা বাস্তবতা বটে। এর নেপথ্যে থাকে অনেক প্রশ্ন যার উত্তর জানা দরকার। আমরা শুধু খবর নয়, জানতে চাই ভেতরের সত্যটাও। এমন অনেক গুরুত্বপূর্ণ খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবর। সকলকে আমন্ত্রণ। সাথে আছে আমি মীর হাসান। আর আজ আলোচনার জন্য পুরো সময় ধরে আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান। মিস্টার সিদ্দিকুর রহমান, আপনি কেমন আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো এবং যারা এখানে দেখছে সকলকে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ, এই রাতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই ডেইলি টাইমসের উপদেষ্টা সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। ইলিয়াস খান, আপনি কেমন আছেন? আছি ভালো, আপনার ভালো? নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন মতামত, করবেন বিশ্লেষণও। আজ প্রধান নির্বাচিত খবর হিসাবে যে খবরটিকে আমরা নির্বাচন করেছি সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে বাংলাদেশে নানামুখী আলোচনা শুরু হয়েছে। বিধানসভার এই ফলাফল কি সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়াবে? পুশ ইন নিয়ে কি নতুন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ? তিস্তা চুক্তিরই বা ভবিষ্যৎ কি? এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, চলুন শুরুতেই সেই প্রতিবেদনটি দেখে আসি। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি না হওয়ার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা হতো, কারণ তার আপত্তির কারণেই 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় চুক্তিটি হয়নি। এত বছর অপেক্ষাতেও বহুল আলোচিত সেই চুক্তিটি আর করা হয়নি। পশ্চিমবঙ্গে মমতার 15 বছরের শাসনের অবসান হয়েছে। বিধানসভার ভোটে বিজেপির কাছে হেরে গেছে তৃণমূল। স্বাধীন ভারতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্য শাসনে বিজেপি। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে আবারও আলোচনায় তিস্তা পানি বন্টন চুক্তি। বিশ্লেষকরা বলছেন, মমতা কি সত্যি সত্যিই পথের কাঁটা ছিলেন, নাকি রাজ্যের আপত্তিকে বিজেপি এতদিন অজুহাত হিসেবে ব্যবহার করত, সেটা এবার স্পষ্ট হয়ে যাবে। যেহেতু এতদিন ধরে কেন্দ্র বলে এসেছিল যে মমতা ব্যানার্জির জন্য বা রাজ্যের আপত্তির জন্য তারা তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে পারছে না, সেই জায়গাটাতে এখন হয়তো যেহেতু কেন্দ্র এবং রাজ্যে দুটো সরকারই সেম হবে, সেম পার্টিরই থাকবে, তাহলে হয়তো সেখানে অগ্রগতি হবে। কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের দুইখানেই বিজেপির সরকার, এবং আগে বিজেপি সরকার বলেছে যে তারা মমতার জন্য পারছে না, সুতরাং তাদের উপর একটা দায়িত্ব পড়ছে, তাদের উপর একটা চাপ আসছে যে না এখন কিছু করার। সেটা তাদের সদিচ্ছা ছিল কিনা এখন বোঝা যাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, প্রতিবেশী রাজ্যে হিন্দুত্ববাদী রাজনীতির এই উত্থান বাংলাদেশের উপর বহুমাত্রিক চাপ তৈরি করবে। পশ্চিমবঙ্গ ও আসামের বহু মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার প্রক্রিয়া চলছে, যাদের বেশিরভাগই মুসলমান। বাংলাদেশি পরিচয়ে এদেরকে পুশব্যাকের চেষ্টা হতে পারে। এই মুহূর্তে বেশি জরুরি হচ্ছে যে দুই দেশের মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক দিল্লি ঢাকার মধ্যে, সেই সম্পর্কটাকে একটা আগে স্বাভাবিক পর্যায়ে এবং একটা স্থিতিশীল পর্যায়ে, সুষ্ঠু পর্যায়ে নিয়ে আসা দরকার। নির্বাচনে বিশেষ করে তারা একটা ঘুষপেকিয়া নাম এরকম একটা প্রচার করলো যে বহিরাগতরা ঢুকে এসেছে। এখন যদি ওদেরকে বাংলাদেশি বলে আমাদের এখানে তারা পুশব্যাক করে, সেটা তো অবশ্যই আমাদের জন্য আমাদের সম্পর্কে একটা টানাপোড়েন সৃষ্টি করবে। বিজেপি কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল। ধর্মীয় রাজনীতির সেই মেরুকরণে পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর দমনপীড়ন হলে তার আজ বাংলাদেশেও লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা যে ধরনের মুসলিম বিদ্বেষী বক্তব্যগুলো দিয়েছে সেটা আমাদেরকে ভাবায়, কারণ আমরা যেহেতু একটা মুসলিম প্রধান দেশ, এখানে পাবলিক সেন্টিমেন্টগুলোকে শান্ত রাখা একটা বড় ব্যাপার থাকে। এবং ফরেন পলিসি তো আর আগের মতো না যে এটা শুধু ফরেন পলিসি একটা রুমে তৈরি হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। ভোটের রাজনীতিতে ধর্মকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে থাকে বিজেপি, কিন্তু আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে ভারত অবিবেচকের মতো কিছু করবে না বলে মত বিশ্লেষকদের। তাই পশ্চিমবঙ্গ কিংবা আসামের রাজ্য সরকার নয়, সবকিছু নির্ভর করবে ঢাকা দিল্লি সম্পর্কের উপর। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা। আমরা মনির মিল্লাতের প্রতিবেদনটা দেখছিলাম, যেখানে আমেনা মহসিন এবং মুন্সি ফয়েজ বেশ কিছু বিশ্লেষণ নিয়েছে। সেই বিশ্লেষণ নিয়ে আসলে আপনাদের কাছে জানার আছে। তবে আমরা এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর যে বক্তব্য শুনছি তাতে বলছেন যে এই বাংলায় আসলে রাজনৈতিক বিভাজন বা রাজনীতি বা এই নির্বাচন নিয়ে অনেক ধরনের হিংসা হয়েছে, অনেক ধরনের জীবন নষ্ট হয়েছে। তিনি বলছেন এর বদলা নয়, তিনি এর বদল চাইছেন। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে বাংলাদেশের
দিক থেকে ডক্টর সিদ্দিকুর আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, যে ধরেন দুই সীমান্তেই বা তিন সীমান্তেই বলতে পারি গেরুয়া চলে এসেছে, ফলে বাংলাদেশের আসপেক্টে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ কি কোনো প্রকার চাপে পড়তে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে আবারও, এবং এই দর্শক যারা দেখছেন, ইলিয়াস ভাই আমার সাথে আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল ওয়ানের জন্য শুভকামনা। আমি নতুন রূপে চ্যানেল ওয়ানের আত্মপ্রকাশের প্রথম অনুষ্ঠানে আজকে যোগ দিয়েছি, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চ্যানেল ওয়ান কর্তৃপক্ষকে ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে সম্প্রতি পশ্চিমবঙ্গে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, এই যে নির্বাচনের মধ্য দিয়ে আপনারা একটু আগেই বলেছেন যে মমতা ব্যানার্জির যে তৃণমূলের আমরা দেখছি যে ১.৫ দশকের যে তার শাসন, সেই শাসনের অবসান ঘটতে যাচ্ছে। যদিও এই আমাদের যে নতুন দিনটা শুরু হলো এর আগে মমতা ব্যানার্জি একটা সাংবাদিক সম্মেলন করেছেন আজকে, সেখানে অভিষেক মুখার্জিও ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছিলেন। সেখানে তিনি বলেছেন যে এই নির্বাচনে আমি হারিনি, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, এবং সেই জন্য তিনি ক্ষমতা না ছাড়ার একটা ঘোষণা দিয়েছেন। ফলে সেইখানকার রাজনীতিতেও কিন্তু এখন এই নির্বাচন পরবর্তী সময়ে অনেক নাটকীয়তা আমরা দেখছি, এবং সম্ভবত আমাদের জন্য আরও অনেক নাটকীয়তা, অনেক কিছুই অপেক্ষা করছে। যে মমতা ব্যানার্জির এই অবস্থান যদি অক্ষুণ্ণ থাকে, তাহলে তাকে হয়তো শেষ পর্যন্ত মানে বরখাস্ত করা হতে পারে, এবং সেইটা তাদের রাজনীতিতে কি প্রতিক্রিয়া হবে সেইগুলো আমরা এখন পর্যবেক্ষণ করছি, সবাই এখন আমরা লক্ষ্য করছি। তবে যেটা বিষয়টা আপনি যেটা বলছেন যে, এবং এতক্ষণ পর্যন্ত আমরা দুজন পররাষ্ট্রনীতি বিশ্লেষকের যে বক্তব্য আমরা দেখলাম, সেটা হলো যে এমনিতে আমরা দেখি যে একটা ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা বড় রকমের টানাপোড়েন কিন্তু আমরা ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা সময় ধরেই আমরা দেখেছি চলেছে। নানা মাত্রিক সংকটের মধ্য দিয়ে এই সময়টা অতিবাহিত হয়েছে। শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেওয়া এবং সেইখানে বাংলাদেশের জনমনে ভারতের ব্যাপারে যে মনোভাবটা এখন বিরাজমান আছে, আমাদের রাজনীতিতে একটা জনপ্রিয় স্লোগান হয়ে গেছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই স্লোগানটাও আমাদের রাজনীতিতে কিন্তু যুক্ত হয়েছে জোরে সোরে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের এই রাজনৈতিক, বিশেষ করে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মতো যে রাজ্যে প্রথমবারের মতো বিজেপি, আমরা যেটাকে বলছি যে ধর্মীয় একটা রাজনৈতিক দল এবং ধর্মীয় উগ্রবাদ তারা করে, এই রাজনৈতিক দলের এই যে বিজয়, সেই বিজয়ের মধ্য দিয়ে তারা একটা বিপুল বিজয়ের মধ্য দিয়ে তারা যে এসেছে, ফলে বাংলাদেশের রাজনীতিতে তো এবং বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন সমীকরণ, নতুন বিচার বিশ্লেষণ শুরু হয়েছে। সিদ্দিকুর, আপনাকে একটু থামাই। আপনি যে প্রসঙ্গটি আনছিলেন যে মমতা তো এরই মধ্যেই বলছেন যে তিনি কেন পদত্যাগ করতে যাবেন, তিনি নির্বাচনকে মোটামুটি লুটের নির্বাচন বলেছেন। ফলে আমাদের কলকাতার অবস্থাও জানা জরুরি। আমরা বরং চেষ্টা করি আনন্দবাজার পত্রিকার সাংবাদিক জনাব সত্যজিৎ চক্রবর্তীকে এই আলোচনায় যোগ করে নিতে, এবং একই সঙ্গে আমাদের সহকর্মী যিনি ইন্টারন্যাশনাল ডেস্কে আমাদের সে নিয়মিত এই খবর দিয়ে থাকেন, ইসরাত মুক্তি, তিনিও যোগ দেবেন। আমি বরং একটু সত্যজিৎ চক্রবর্তীকে যদি পাই তাহলে তার কাছ থেকে জানতে চাইবো। সত্যজিৎ চক্রবর্তী কি আমাদের সাথে যোগ দিচ্ছেন? তিনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে সত্যজিতের কাছে আমার মূল প্রশ্ন বা প্রথম প্রশ্ন জানতে চাই। সত্যজিৎ চক্রবর্তী, যে মমতা যে পদত্যাগের ঘোষণা দিলেন যে করবেন না তিনি পদত্যাগ, ফলে এটা জানা দরকার যে তার যে অস্বীকৃতি, আর এই অস্বীকৃতিতে ভারতীয় সংবিধান আসলে কি বলে, কার হাতে থাকে? তিনি যদি পদত্যাগ নাই করেন তাহলে কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি চিত্র? দেখুন, আপনাকে বলি যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ হচ্ছে চলতি মাসের 7 তারিখ, আর নতুন সরকার শপথ নেবেন আপাতত ঠিক আছে 9 তারিখ, অর্থাৎ 25শে বৈশাখ। তো স্বাভাবিকভাবে 7 তারিখের পর সাংবিধানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকছে না, কারণ তার মেয়াদকাল শেষ। যেটা নিয়ম হলো সরকারে আর কি যিনি থাকবেন তিনি যদি হারেন তাহলে তিনি পদত্যাগ করবেন, তিনি যদি জেতেন অর্থাৎ সেই শাসক দল যদি জেতে তাহলে পদত্যাগ করে আবার নতুন করে শপথ নিতে হবে, এটা হচ্ছে নিয়ম। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ঘোষণা দিয়েছেন যে তিনি হারিনি, যে আমি হারিনি ফলে আমার পদত্যাগ করার প্রয়োজন নেই, ভোট লুট হয়েছে, এখানে কিন্তু 3টে লাইনে 3 রকম অর্থ আছে। সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটে হারিনি, 2021 সালে উনি ভোটে তাহলে কি জিতেছিলেন না হেরেছিলেন, বিজেপির তরফ থেকে এই প্রশ্নটি করা হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের বামপন্থীরাও এই বিষয়টা কিন্তু ভালোভাবে নেয়নি, কোনো রাজনৈতিক দল
নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অনেক নেতা বলছেন যে এটা তাদের নেত্রীর সঠিক সিদ্ধান্ত হয়নি, কারণ ভোটাররা ভুল বুঝবেন যে একজন মুখ্যমন্ত্রী ভোটে হেরে তিনি বলছেন আমি হারিনি। এবার ভোটাররা কেন ভুল বুঝবে? পশ্চিমবঙ্গের যে ভোটাররা ভোট দিয়েছেন, দুটো দফায় ভোট হয়েছে, আমি নিজে ফিল্ডে থেকেছি, 180টা বুথ আমি ঘুরেছি। কোনো ভোটার তারা অফ ক্যামেরা অন ক্যামেরা বলেনি যে এবারের ভোট খারাপ হয়েছে, বরং তারা বলছে এবার আমরা ভোটটা দিতে পেরেছি। ভোটারদের দিক থেকে নির্বাচন কমিশনের যাবতীয় পদক্ষেপ কিন্তু প্রশংসিত, কিন্তু উল্টো দিকে দেখা যায় প্রথম দফা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় অখুশি, প্রথম থেকেই তিনি অখুশি ছিলেন। এখন এই জায়গা থেকে ভোটারদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দূরত্ব অলরেডি তৈরি হয়েছে সেটা কিন্তু একটা অপছন্দের জায়গায় চলে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে নিজের দলের নেতা কর্মী ভোটার থেকে শুরু করে যারা বিরোধী প্রতিপক্ষ আছেন সর্বত্রই কিন্তু তিনি প্রশংসা হারাচ্ছেন। এতদিন তার যে একটা লড়াকু মনোভাব ছিল সেটা। এবার সাংবিধানিক ভাবে রাজ্যপাল কি করতে পারেন? পশ্চিমবঙ্গের রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করতে পারেন। যদি উনি 7 তারিখে পদত্যাগ না করেন, 8 তারিখে বরখাস্ত করতে পারেন, 9 তারিখে যারা মেজরিটি পেয়েছে সেই দলকে আহ্বান করবেন। এটা হচ্ছে সাংবিধানিক নিয়ম। জি, মমতা সাংবিধানিক নিয়ম বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছি। আমাকে একটু আরেকটু জিনিস পরিষ্কার করবেন সত্যজিৎ চক্রবর্তী। ঠিক আছে, আপনাদের সংবিধানও সম্ভবত এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই, কিন্তু 7 তারিখ পর্যন্ত অল্পটা সময়, এই সময়টা তিনি গো ধরে বসে থাকার কারণটা কি? আপনাদের সেখানে একটা রেওয়াজ রীতি বা সাংবিধানিক শিষ্টাচার আছে, সেটাকে ভায়োলেট করে বা তিনি কি অর্জন করছেন, নাকি এরকমটা বিষয় যে আসলে বাংলার মেয়ের পাশে দাঁড়ালো না, সেটারও একটা বহিঃপ্রকাশ ঘটলো? আচ্ছা, আপনার প্রশ্ন আরেকবার একটু রিপিট করবেন, শুনতে পাইনি, নেটওয়ার্ক। আমি যেটা বলতে চাচ্ছি যে তিনি যে গো ধরে বসে আছেন যে আর 7টা দিন, আর কয়টা দিন যে 7 তারিখ পর্যন্ত থাকতে চান বা তিনি পদত্যাগ করবেন না, তাহলে এই কয়টা দিন থেকেই এসে বলে আসলে লাভটা কি? দেখুন, এটা এক ধরনের রাজনীতি। বিষয়টা হলো 7 তারিখে সরকারের মেয়াদ শেষ, 8 তারিখে যদি কোনো নতুন সরকার শপথ না নেয় তাহলে তো প্রশাসক বিহীন হয়ে যাবে, একটা সংকট তৈরি হবে। চারিদিকে যেভাবে পোস্টাল ভায়োলেন্স হচ্ছে সেই জায়গা থেকে নিয়ন্ত্রণ তাহলে করবে কে? কে দেবে নির্দেশ? কিভাবে চলবে? দিক নির্দেশনা, নতুন সরকারের যাবতীয় যা যা থাকে প্রোটোকল নিয়ম, সেগুলো তাহলে বলবৎ হবে কি করে? এই যে প্রশ্নের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। উল্টো দিক থেকে আসলে এই সময়টা থেকে কিছু হবে না, কিন্তু মানুষের সিম্প্যাথিটা পাওয়া যাবে। কারণ আর 1 বছর বাদে, অর্থাৎ আগামী বছর কিন্তু পশ্চিমবঙ্গের বহু পৌরসভা নির্বাচন আছে। তো স্বাভাবিকভাবে সেই পৌরসভা নির্বাচনও যদি তৃণমূলের ভরাডুবি হয় তাহলে কিন্তু বাংলার মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অস্তিত্ব ছিল সেটা আস্তে আস্তে ক্রমশ ক্ষয় হতে থাকবে। এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের যেহেতু আবেগ ছিলেন, 2011 সালে সিপিএম এর যে শাসন ছিল দীর্ঘ 34 বছর, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সিপিএম কে ঘৃণা করে তৃণমূলকে ভোট দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখী হয়েছিলেন। ঠিক তেমনি ভাবে 15 বছর পরে সেই একই ঘটনার মুখাপেক্ষী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি করবেনটা কি? প্রশ্নটা কিন্তু এইখানেই, আসলে এই প্রশ্নের উত্তর আর কারো কাছে নেই। জি, সত্যজিৎ চক্রবর্তী, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ইলিয়াস খান, তিনি আপনাকে একটা প্রশ্ন করতে চান। না, আমার প্রশ্নটি হচ্ছে যে আসলে মমতা ব্যানার্জি যে অভিযোগগুলো করছে, আপনার তো এখন কাছ থেকে দেখেছেন, এটি কতটা আসলে সত্যতা আছে বলে আপনার মনে হয়, বা আপনি কতটুকু দেখেছেন? ড্রপ হয়েছে আপনার কথায়, আরেকবার বলুন প্লিজ। না, আমি বলেছি মমতা ব্যানার্জি যে অভিযোগগুলো করেছেন আমরা শুনেছি ওনার কাছ থেকে, বাট আপনি একজন মাঠের সাংবাদিক হিসেবে কতটুকু দেখেছেন এসব অনিয়ম আদৌ হয়েছে কি হয়নি? দেখুন, একটা মোটা দাগে দাগিয়ে দেওয়া হচ্ছে যে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে। ভোটাররা কি তাহলে সাম্প্রদায়িক? পশ্চিমবঙ্গের ভোটাররা যখন হিন্দু এবং মুসলমানের বন্ধনটা বলি, নবমীর দিনে, দুর্গাপুজোর দিনে মাংস খাওয়া হয়। যখন মাংস কিনতে যাওয়া হয় সেখানে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করা হয় না শাহজাহান নাকি শ্যামল দোকানদারের নাম। পশ্চিমবঙ্গের 99% বেশি মাংসের দোকান, যারা খাসি, পাঠা কিংবা রেয়াজি এগুলো বিক্রি করে থাকেন, 99% বেশি কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ।
তেমনি ভাবে পশ্চিমবঙ্গে যে ফুল বিক্রেতা আছে তার 90% চাষি থেকে বিক্রেতা মুসলিম সমাজের লোক। তারা তখন জিজ্ঞাসা করে না পুজোর জন্য এই ফুল বিক্রি করাটা হারাম নাকি হালাল। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বৈচিত্র্যের ঐক্য, বাঙালিদের ঐক্য। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক সাম্প্রদায়িকতা যেভাবে এসছে, বাংলার একটা বিরাট অংশের মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য যে আমার সাথে আমি যদি না থাকতাম তাহলে একটা অংশ, আমি একটু সংস্কার করে বলছি, একটা অংশের অবস্থা খারাপ হতো, কয়েক মিনিটের মধ্যে সেই অংশটা কিন্তু ধ্বংস হবে। এরকম টাইপের যে মন্তব্য সেটা কিন্তু বাংলার শিক্ষিত সুশীল সমাজের ভোটাররা নেয়নি। 2021 সালের বিধানসভা নির্বাচনের তুলনায় 2026 সালে প্রায় 10% ভোট বেশি পড়েছে। তার পিছনে দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে যেহেতু এবার এসআইআর হয়েছে 2002 সালের পরে, এবারের ভোট দেওয়াটা যারা অবহেলা করে কর্মে বিভিন্ন জায়গায় নানা কারণে ভোটটা দেন না, তারা বা রাজনৈতিক কারণে ভোটটা এবার দিতে গেছেন। দ্বিতীয়ত হলো এই ভোটটা কোথায় পড়েছে, যখন একজন ভোটারকে এটা চুজ করতে হয়েছে তার হাতে অপশন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ছিল অপশন লড়াইটা যেহেতু বিরোধী দল হিসেবে বিজেপির সাথে হচ্ছে সেই বিজেপি। এবং কেন তাহলে ভোটাররা ভোট দিল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা হলো, এখানে আছে দুর্নীতির যে বিষয়টা বললেন। পশ্চিমবঙ্গে অধিকাংশ স্কুলে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। সরকারি কলেজগুলোতে যে সমস্ত একটা সময় ডিমান্ডেবল সাবজেক্ট ছিল অনার্স নেওয়ার জন্য, সেই জায়গায় আসন খালি যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একাধিক ফ্যাকাল্টিতে। কারণ একটাই, শিক্ষার পর পরিকাঠামো নেই। এমবিএ পাশ করা ছেলেরা চায়ের দোকান দিচ্ছে। এই জায়গা থেকে গত 15 বছরে যারা অনেকগুলো কারণ, সত্যজিৎ চক্রবর্তী আপনি অনেকগুলো কারণ বলেছেন, কিন্তু তাই বলে শুভেন্দু অধিকারী যে গত নির্বাচনকে ঘিরে যে ধরনের মন্তব্য, তাতে করে মুসলিম সংখ্যালঘুদের উদ্বিগ্ন হওয়ার কোনো কি কারণ নেই? আপনার প্রশ্ন রিপিট করবেন, আমি কিচ্ছু শুনতে পাইনি। আমি বলছিলাম, আপনি বলছিলেন সেখানে ঠিক আছে কলকাতার ঐক্যের কথা বলছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন, কিন্তু আপনি শুভেন্দু অধিকারীরও তো মন্তব্য বা বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন। তিনি যেভাবে একটা পক্ষকে আক্রমণ করেই কথা বলেছেন, তাতে করে কি সেখানকার মুসলিম যারা সংখ্যালঘু আছেন তাদেরকে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই? দেখুন, এবারের নির্বাচনে একটা দারুণ ভুল বিশ্লেষণ করার কিন্তু প্লট তৈরি হয়েছে। কিভাবে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় যে তার দল তৃণমূল কংগ্রেস যে আসনগুলো জিতেছেন, সেই জায়গার গুলোর সংখ্যাগুরু হচ্ছে মানুষ যাদের ধর্ম ইসলাম। আমি সংখ্যা লঘু ধর্মের ভিত্তিতে বলি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ ভোটার সবাই, মানুষ সবাই, ধর্ম পরিচয় নয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা যেখানে যে আসনগুলো জিতেছেন সেই জায়গার অধিকাংশ ভোটারের সংখ্যা যাদের ধর্ম ইসলাম, আর যেখানে 40% বেশি ভোটার যাদের ধর্ম সনাতন হিন্দু। স্বাভাবিকভাবে এটা দিয়ে আমরা কিন্তু ক্যাটাগরি তৈরি করতে পারি। কিন্তু এই পরিবেশ কেন হলো? কারণ পশ্চিমবঙ্গে বিজেপি না হয় সাম্প্রদায়িক, বামফ্রন্ট সাম্প্রদায়িক নয়, কংগ্রেস সাম্প্রদায়িক নয়, তাহলে তারা কেন ভোট পায়নি? লোকসভা নির্বাচনের পরে তৎকালীন বিরোধী দলনেতা কংগ্রেসের এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, তিনি হেরে বলেছিলেন সাম্প্রদায়িক খেলা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। এখন এইভাবে আমরা বিচার করতে পারি, কিন্তু এই জায়গায় দেখা যায় যে বিষয়টি কিন্তু মানুষদের মধ্যে এই জায়গাটা তৈরি করা হয়েছে বাম শাসনের পর। এর জন্য যতটা বিজেপি দায়ী, ঠিক ততটাই কিন্তু তৃণমূল দায়ী। জি, সত্যজিৎ চক্রবর্তী আপনি থাকুন আমাদের সাথে, আমি চেষ্টা করবো আরো কিছুক্ষণ আপনার মন্তব্য জানার জন্য। আমি বরং ইলিয়াস খানের কাছে শুনতে চাইছি যে সত্যজিৎ যেভাবে মানে বিশ্লেষণ করছেন, বর্ণনা করছিলেন, আপনি কি একমত হতে পারেন? না, আমরা তো দেখি অন্য যে ধরুন ভারতের যে রাজ্যগুলো রয়েছে, আগে 21টা রাজ্য ছিল বিজেপি পাওয়ার, বিজেপি বা বিজেপি জোট, এখন নিয়ে 22টি হলো। সেসব রাজ্যগুলোর দৃশ্য তো আমরা দেখি, সেখানে মুসলমানদের সম্পর্কে কী ধরনের আচরণ করা হয়, মুসলমানদের তাদের কি চাল চলনে কীভাবে বাধা দেওয়া হয়, তার খাদ্যাভ্যাসে কীভাবে বাধা দেওয়া হয় আমরা তো জানি। বাট কলকাতায় কিন্তু আর যাই হোক, উনি অনেকগুলো সমস্যার কথা বলেছেন, বাট আমি কলকাতায় যখন গিয়েছি সেখানে আজান শুনেছি, গরুর মাংস খেতে পারছে মুসলমানরা, অবাধে চলাচল করতে পারছে। সেটি বোধহয় এখন সীমিত হয়ে আসবে। কারণ
যে সাম্প্রদায়িক দলটি ভারতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, তাদের মূল অস্ত্রই হচ্ছে মুসলিম বিদ্বেষ। মুসলিম বিদ্বেষী ভাব দেখিয়ে বা বিভিন্ন কার্যকলাপ চালিয়ে প্রায় আমরা দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা দেখি। সাম্প্রদায়িক দাঙ্গা মানে কি বলে, এক পক্ষই শুধু মারে, মুসলমানদের শুধু মারে। আসলে ওই অর্থে কিন্তু দুই পক্ষ এখানে হয় না, শুধু মুসলমানদের মারে। সেই দৃশ্য তো আমরা বিভিন্ন দেখছি। আমরা দীর্ঘদিন কিন্তু কলকাতায় এই ধরনের ঘটনা কম শুনেছি, বাট আমার আশঙ্কা হচ্ছে যে এখন আমরা সেগুলো শুনতে পাবো। এবং এটি যদি হয়, এটি হলে আমাদের এখানে যে সাম্প্রদায়িক শক্তি আছে তারাও কিন্তু সেটি ওখানে যে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলছে সেটি বলে কিন্তু এখানেও সংখ্যালঘুদের উপর কোনো চলতে পারে। কারণ আমরা দেখেছি, নিশ্চয়ই আপনার মনে আছে, যে বাবরি মসজিদ যখন ভাঙা হলো, বাংলাদেশে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, যদিও সরকারের পদক্ষেপে সেটি বেশি দূর এগোতে পারেনি। তো আমরা আশা করতে চাই যে বিজেপির শুভবুদ্ধির উদয় হবে। এবং তিনি খুব ভালো বলেছেন, এই যে সত্যজিৎ চক্রবর্তী, আমরা তো দেখেছি এমন একটি অবস্থা সৃষ্টি করেছে সেখানে বিজেপি এবং বিজেপির যে কি বলে, যে তাদের যে সহযোগী যারা আছে, একজন প্লেয়ারকে তারা মেনে নিতে পারেন, মুসলমান প্লেয়ারকে, নিশ্চয়ই আপনার মনে আছে, বাংলাদেশের মুস্তাফিজ, তাকে মেনে নিতে পারেনি, একজন মুসলমানকে মেনে নিতে পারেনি। এবং নিশ্চয়ই আপনি দেখেছেন যে ভারত ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন বাজারে, মার্কেটে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালানো হয়েছে বিভিন্ন সময়। এবং হোটেল ওনার্স যারা আছে, শুধু কলকাতায় না, শিলিগুড়ি সহ বিভিন্ন শহরে হোটেল ওনাররা কোনো সভ্য দেশে এটা পারে যে ঘোষণা দিয়ে কোনো বাংলাদেশের মানুষ বা কোনো মুসলিম এখানে থাকতে দেওয়া হবে না। এটি কিন্তু ভাবা যায় না, কিন্তু সেটি কিন্তু কলকাতায় হয়েছে। জি, আমি এই জায়গাটা থামাই। আমি থামানোর পর একটা বিরতি নিই। বিরতির পর ফিরে এসে আপনাদের কাছে এই প্রশ্নটাই রাখবো। আসলে বাংলাদেশে যথেষ্ট সতর্ক হওয়ার সুযোগ আছে, কিন্তু একই সঙ্গে এটাও তো আমলে নেওয়া দরকার। কারণ শুভেন্দু অধিকারী বেশ কিছু কথা আমাদের সামনে এসেছে। শুধু শুভেন্দু অধিকারী নয়, বিজেপির নেতৃত্ব এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে বক্তব্য, মুসলিম বিদ্বেষী বক্তব্য, শুধু তাই নয়, বাংলাদেশ সম্পর্কে, প্রতিবেশী একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সম্পর্কে এবং সেই রাষ্ট্রের জনগণ সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন, এবং সেই শুভেন্দু অধিকারী যদি এখন মুখ্যমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হন, তাহলে বাংলাদেশের জন্য যথেষ্ট মানে আশঙ্কার ব্যাপার। কিন্তু উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। তার উপরে যে তার উপর তার তথাকথিত বাংলাদেশি, তথাকথিত রোহিঙ্গা, এটা যদি পুশিনের চেষ্টা হয় বা পুশব্যাকের চেষ্টা হয়, সেটার তো একটা বড় ভূমিকা বা সতর্ক হওয়ার জায়গা আছে বাংলাদেশে। আমি ফিরে এসে এই প্রসঙ্গটি একটু আলোচনা করতে চাই, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি। ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। এই অংশে আমি আমাদের সহকর্মী ইশরাত মুক্তিকে যোগ করে নিতে চাই। ইশরাত মুক্তি আমাদের সাথে যদি যোগ দেন, তাহলে তার কাছে কিছু প্রশ্ন করতে চাই, ছোট ছোট করে জানতে চাইবো। আসলে আপনাদের কিছু জানার থাকলে ইশরাত মুক্তিকে জিজ্ঞেস করতে পারেন। ইশরাত মুক্তি, আপনি ছোট্ট করে বলবেন নিশ্চয়ই, কিছুক্ষণ আগে আপনি আন্তর্জাতিক সংবাদ পড়ছিলেন, ফলে এটাও একটু জানা দরকার যে ধরেন যে সকল বিক্ষিপ্ত সংঘর্ষের খবর আমরা পাচ্ছি কলকাতা থেকে, সেগুলো আসলে মূলত কী ধরনের সংঘর্ষ সেটা একটু স্পষ্ট করবেন। আর একটা ছোট্ট করে যদি বলবেন যে ধরেন বিজেপির এই জয়কে বিশেষ করে বামফ্রন্ট বা কংগ্রেস তারা কিভাবে দেখছে? আপনাকে ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জানেন যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, জি আপনাকে আমি শুনতে পাচ্ছি। জি, আমি বলতে চাচ্ছি যে আপনারা ইতিমধ্যেই জানেন যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, তার ফলাফল ইতিমধ্যেই চলে এসেছে এবং আমরা দেখতে পেয়েছি যে সেইখানে মমতার দুর্গ হিসেবে যে পরিচিতিটা ছিল, যে খ্যাতিটা ছিল, সেটা কিন্তু আসলে ভেঙে গেছে। সেখানে এবার গেরুয়া শিবিরের জয় জয়কার বলা যায়। এবং যদি বলি, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে সাংবাদিকদের সঙ্গে একটি প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে কিন্তু তিনি তার এই পরাজয়কে যে তিনি মেনে নিতে পারছেন না বা মেনে নেননি, সেটি কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছেন। এবং তিনি একই সঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে পদ্ধতিতে ভোট হয়েছে ইভিএম, সেই পদ্ধতির বিরুদ্ধেও তিনি অভিযোগ তুলেছেন, ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা ভোট কারচুপি করেছে। তবে এখানে একটা টুইস্ট আমি একটু বলতে চাই যে তিনি বলেছেন যে তিনি আসলে পরাজয় মানছেন না, কিন্তু তারপরও কিন্তু তিনি নিজেকে মুক্ত পাখি হিসেবে দাবি করেছেন। আবার তিনি বলেছেন যে তিনি বিরোধী দলে থেকেও তার যে লড়াই, তার যে
সংগ্রাম সেটি তিনি চালিয়ে যাবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক অবস্থাটা যে আসলে কি, সেটা আজকের সাংবাদিকদের সঙ্গে তার যে ব্রিফিংটা ছিল সেটা থেকে বোঝা যায় যে তিনি আসলে খুবই ভঙ্গুর একটা পরিস্থিতিতে আছেন। এবং আপনি সংঘর্ষের কথা বলছিলেন, যেহেতু একটি দীর্ঘ সময় পর মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় হয়েছে, তার যারা সমর্থক ছিলেন স্বাভাবিকভাবেই তারা এটি মেনে নিতে পারছেন না। অন্যদিকে যারা জয়ী দল তাদের ভক্ত সমর্থকরা উল্লাস করছে। আমরা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখেছি। আমরা দেখেছি একটি পুলিশ স্টেশনে সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। রাস্তাঘাটে বিজেপির যারা সমর্থক রয়েছেন, সাধারণ সমর্থক রয়েছেন, তারাও অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং তারা, আপনি একটু জানবেন যে বিজেপি কিন্তু একদম সাম্প্রদায়িক, মানে তারা কিন্তু মুসলিমদের একদমই বিরোধী। বেশ কিছু সময় তারা হচ্ছে একদম এই ইসলাম ধর্ম বা মুসলিমদের বিরোধিতা করে অনেক ধরনের বক্তব্য কটূক্তি করেছে। সেই জায়গা থেকেও একটা সংঘর্ষের কিছু কিছু অভিযোগ তৃণমূল কিন্তু করেছে, কিন্তু সেটি আসলে কতটুকু হয়েছে সেই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এই মুহূর্তে আমি আপনাকে দিতে পারছি না, দুঃখিত। তবে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে সংঘর্ষের অভিযোগ করা হয়েছে। মুক্তি, অসংখ্য ধন্যবাদ। আমরা পরিষ্কার হতে চাইছিলাম আসলে যে ধরেন যে বিক্ষিপ্ত খুব বেশি যে সংঘর্ষ হয়েছে তাও না, সেটাকে আমরা বুঝতে চাইছিলাম আসলে যে সেটা কি আসলে কোনো কমিউনিটিকে টার্গেট করে তৃণমূলের অফিসে ভেঙেছে, নাকি এটাকে একেবারে রাজনৈতিক একটা সংঘর্ষের মধ্য দিয়ে যে নির্বাচনের মাঠে যেটা হয় কেন্দ্র দখল কেন্দ্র করে সেটাকে কিনা। আমি বরং ডক্টর সিদ্দিকুর আপনার কাছে একটু বিশ্লেষণ করতে চাইবো। যদিও আমরা দেখছিলাম যে সত্যজিৎ এই বিষয়ে বলছিলেন যে না, আপনার যে ধরনের বাংলাদেশের যে ন্যারেটিভটা দাঁড়ায় সেটা আসলে ঠিক নয়, কিন্তু বাস্তবিক অর্থে আপনি কি দেখেন যে পশ্চিমবঙ্গের নাগরিক পরিসরে আসলে সংখ্যালঘুদেরকে কোণঠাসা হওয়ার সংখ্যাটা আসলে যেটা বলা হয়, যেটা সত্যজিৎ অস্বীকার করছেন বা বলছেন না এটা ন্যারেটিভ ঠিক না, দেখুন সেরকম উনি যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যের যে এর মধ্যে যে পুরো সত্যতা নেই এটা কিন্তু আমরা বলতে পারি। উনিই বলেছেন যে তৃণমূল কংগ্রেস যেসব আসনে জয়যুক্ত হয়েছেন সেই আসনগুলো হচ্ছে সেই আসন যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা আছে, সেখানেই কিন্তু তিনি বিজয়ী হয়েছেন। তার মানে হচ্ছে সারা ভারতে বিজেপির যে মুসলিম বিদ্বেষী যে একটা মানে ভূমিকা, সেই ভূমিকার কারণে পশ্চিমবঙ্গের মুসলিম ভোটাররাও বিজেপির প্রতি তারা আস্থা রাখেননি এবং সেই ক্ষেত্রে তারা তাদের সেফগার্ড হিসাবে মমতাকেই তারা বেছে নিয়েছেন এবং সেইটাই তারা তাদের নির্বাচনী যে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সেটার প্রতিফলন হয়েছে। এবং এই প্রতিফলনটা যে তাদেরকে আরো ঝুঁকির মধ্যে ফেলবে তাতে কোনো সন্দেহ নেই। বিজেপির কাছে এখন অঙ্কটা স্পষ্ট যে মমতার মূল শক্তির ভিত্তিটা হচ্ছে মুসলমানরা, এবং যেহেতু তাদের রাজনৈতিক প্রতিপক্ষ মমতাকে এই পরাজয়ের মধ্য দিয়েও মুসলমানরা সমর্থন দিয়েছে, ফলে তারা এর আগে যখন ক্ষমতার পরিসরের মধ্যে ছিল না বা বলয়ের মধ্যে তারা ছিল না, সেই সময়ও কিন্তু ওই অঞ্চলে মুসলমানদের ব্যাপারে তাদের একটা নেতিবাচক মনোভাব ছিল। এবং আপনি দেখেন যে এটা আগে তো আমাদেরই ছিল, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর শুভেন্দু অধিকারী অসংখ্যবার মিডিয়াতে এসে বাংলাদেশের মানুষের এবং শুধু শুভেন্দু অধিকারীর কথা বলছি এই কারণে যেহেতু সেইখানে এখন তিনি হচ্ছেন বিজেপির প্রধান নেতা, তো সেইখানে দেখেন অসংখ্যবার এসে বলেছেন এবং বাংলাদেশে একটা কল্পিত সংখ্যালঘু নিপীড়নের চিত্র তারা নিজেদের বক্তব্যের মধ্যে তুলে ধরে সেইখানে এই সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংখ্যাগুরু সম্প্রদায়কে একটা উস্কানির মধ্যে তারা রেখেছিলেন। এবং এই উস্কানি বা এই প্রয়াস যে তারা ফলপ্রসূ হয়েছে এবং তারা যে এই ক্ষেত্রে সফল হয়েছে, এই নির্বাচনের ফলাফল কিন্তু সেটা অনেকাংশেই প্রমাণ করে। আমাদের যিনি ভারত থেকে যুক্ত হয়েছিলেন তিনি ভোটারদের মানে যে রায়, সেই রায়ের প্রতি সম্মানের কথা বলেছেন, আমরাও সেটা কথা বলতে পারি। কিন্তু যেহেতু জনসংখ্যার দিক থেকে যে ধর্মাবলম্বীরা সেইখানে সংখ্যাগরিষ্ঠ, তারা তাদের মানে দল হিসাবে সেই দলকেই নির্বাচিত করেন যে যারা তাদের কথা বলেন, এবং তাদের প্রতিপক্ষ যারা আছেন তাদের বিপক্ষে যাদের অবস্থান তাদেরকে দিয়েছেন। তবে সেইখানে যে একটা আপনি যত কথাই বলেন যে বাংলা অসাম্প্রদায়িক, বাংলা যত কথাই বলেন,
কিন্তু ভোটারদের বিবেচনার মধ্যে যে এই বিষয়টা ছিল না, সাম্প্রদায়িক চিন্তাটা বিবেচনার মধ্যে ছিল না, এটা বলার না, মানে অস্বীকার করার কোনো উপায় নেই। ফলে আমি যেটা বলতে চাই যে এই নির্বাচন এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে বিজেপির যে ক্ষমতায় আসা, আপনি যে পুশিনের কথা বলেছেন, সেই পুশিনের ব্যাপারগুলো, এই আশঙ্কা বাংলাদেশের মাথায় রেখেই বাংলাদেশকে কিন্তু সামনের দিকে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারত সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে নতুনভাবে ভাবতে হবে। যদিও আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই যে গতকাল যে সাংবাদিকদের কথা বলেছেন, সেখানে তারা বলছেন যে এই নির্বাচন এটা অভ্যন্তরীণ নির্বাচন এবং এটা বাংলাদেশের এবং ভারতের মধ্যকার যে সম্পর্ক, আমাদের বাইলেটারাল আমাদের যে রিলেশনটা, এটাকে খুব প্রভাবিত করবে না। শেষ কথাটা যেটা বলতে চাই, তিনি স্পষ্টত বলেছেন যে সরকারে মানে আমাদের হবে বা কোন দলের সাথে না, কূটনীতির ভাষা এরকমই হয়, এটা কূটনীতির ভাষা। কিন্তু বাংলাদেশের জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বনের মানে কিন্তু নিঃসন্দেহে এখানে নিঃসন্দেহে। এবং ইলিয়াস খানকে আরেকটা প্রসঙ্গ নিয়ে একটু মনোযোগ আকর্ষণ করবো, যে ধরেন আমরা 2011 সালে যখন প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন সেই সময়, তিনি যখন বাংলাদেশে এলেন তখন তো বলাই হচ্ছিল তিস্তা চুক্তি হলো বলে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার থেকে প্রস্তুতি ছিল, রাইট, কিন্তু বারবার বলা হচ্ছে যে মমতার আপত্তির কারণে এটা হয়নি। এবার কি আমরা অন্ততপক্ষে স্পষ্ট হতে পারবো? এটি সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসার পরও কিছু কিছু বিশ্লেষক বলেছেন যে এটি একটু সুবিধাও হতে পারে আমাদের, কারণ আমাদের বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি, সেই তিস্তা চুক্তিতে কিন্তু এই মমতা ব্যানার্জি তিনি বাধা দিয়েছিলেন এবং দুদেশই প্রস্তুতি নিয়েছিল, কেন্দ্র রাজিও ছিল। যদিও এর ভিন্ন ব্যাখ্যাও আছে, যদি কেন্দ্র মিন করে যে আমি চুক্তি করব, তাহলে আঞ্চলিক সরকার আসলে এতটা বাধা আসলে দিতে পারে না। বাট তাও মেনে নিলাম যে বাধা দিয়েছে। বাট এখন তো কেন্দ্রে যারা, পশ্চিমবাংলায় তারা, সুতরাং আমাদের চুক্তিটি হওয়ার সম্ভাবনা আছে। এবং ভারতকে যদি সম্পর্ক ভালো করতে হয়, একটু আগে আমাদের আলোচনা ছিল যে যেমন আগে ছিল একটি রাজনৈতিক দলের সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল এবং সেটি রাষ্ট্রের সম্পর্ক কিন্তু ছিল না। সাফার কিন্তু তারা করেছে, বাংলাদেশের একটি বিরাট অংশ, অধিকাংশ বাংলাদেশি মানুষ কিন্তু ভারত বিরোধী মনোভাব পোষণ করে, এটি কিন্তু দীর্ঘদিন ছিল না। বাট আমি যেটি বলি, সব জায়গায় বলি যে আমি তো ইচ্ছা করলে আমার প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। ভারতও যদি ইচ্ছা করে যে তার প্রতিবেশী চেঞ্জ করবে, ভারতও পারবে না। সুতরাং দুদেশের ভালো সম্পর্ক থাকা উচিত এবং জনগণের সঙ্গে সম্পর্ক থাকা উচিত। শুধু চাণক্যপুরী আর সেগুনবাগিচার সম্পর্ক থাকবে সেটি কিন্তু না। এবং সেটি যদি করতে হয়, ভারতে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে এখন যারা ক্ষমতায় এসছে, তাদেরকে কিন্তু অসাম্প্রদায়িক, তারপর ধরুন বাংলাদেশ বিদ্বেষী যে প্রচার চালিয়েছে, যেমন বাংলাদেশের মানুষ চিকিৎসা করতে যায় ভারতে, দীর্ঘদিন কিন্তু সেটি বন্ধ ছিল, ডাক্তাররা চিকিৎসা দিতে অস্বীকার করেছে। কেন ইমাজিন, কত অমানবিক বিষয়। তারপর ধরুন মার্কেটগুলো, ওয়েস্ট বেঙ্গলের মার্কেটগুলো কিন্তু আসলে বাংলাদেশি ক্রেতা অনেকে। তারপর ওয়েস্ট বেঙ্গলের যে কি বলে যে হোটেলগুলো আছে, সেগুলো কিন্তু বাংলাদেশি কি বলে হোটেল যারা থাকেন বাংলাদেশিদের চলে, সেগুলো কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গেছে। তো এর মধ্যেও সেখানে যে সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু কোনো মুসলিম পেলে, বাংলাদেশি লোক পেলে তারা কিন্তু অত্যাচার নির্যাতন করেছে। আমরা বিভিন্ন সময় ভিডিও দেখেছি, যদিও অনেক ভিডিও এআই দিয়েও তৈরি করা হয়েছে, তারপরও অত্যাচার নির্যাতন কিন্তু হয়েছে। তা আমরা কিন্তু সেটা প্রত্যাশা করি না। আশা করি কেন্দ্র এক্ষেত্রে লাগাম টেনে ধরবে, কারণ মিস্টার শুভেন্দু অধিকারী তিনি যে ভাষায় কথা বলেছেন, তার যদি 10% বাস্তবায়ন করেন, তাহলে কিন্তু ওখানে কোনো মুসলমান থাকতে পারবে না, আর বাংলাদেশ থেকে কোনো লোক ওখানে যেতেও পারবে না। কিন্তু আমরা প্রতিবেশী দেশের কারণে এক সংস্কৃতি, এক ভাষা, অনেক আত্মীয়স্বজন কিন্তু সেখানে আছে। সুতরাং তাদের যদি লাগাম টেনে ধরতে পারে, আচরণ একটু সহিষ্ণু আচরণ দেখাতে পারে, সেটি যাতে কেন্দ্র নিয়ন্ত্রণ করে, সেটি আমরা প্রত্যাশা করি। আর পুশব্যাক ওইটি ভাবার কোনো, তারা করে যে পার পেয়ে যাবে তা না। আমেরিকার পাশে কিন্তু কিউবা টিকে আছে, এটি আমাদের বললে কিন্তু হবে না, এটা ভারতকেও এটি বুঝতে হবে। জি, তাহলে আমি ফলে ডক্টর সিদ্দিকুর এই বিষয়ে ছোট করে মন্তব্য করতে চান করুন, এরপর আমি প্রসঙ্গটা চেঞ্জ করতে চাই। আমি এখানে একটা জিনিস যুক্ত করতে হবে, ভারতকে কিন্তু এখন নতুন করে এই ভাবনাও রাখতে হবে। আপনি দেখেন একটা নির্বাচিত সরকার, ইন্টারিম গভর্নমেন্টের পর যখন এই নির্বাচিত সরকার আসলো, নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তারা কিন্তু অলরেডি ভারত সফর করেছেন এবং সেখানে সফর শেষে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি কিন্তু দুই দেশের সম্পর্কের একটা নতুন মাত্রার আশাবাদের কথা তারা বলেছেন। এবং এইটুকু অন্ততপক্ষে আমার ধারণা যে ভারতকে এই উপলব্ধির মধ্যে রাখতে হবে, দক্ষিণ এশিয়ায় কিন্তু তারা ক্রমান্বয়ে মিত্রহীন হচ্ছে। যাদের সাথে একসময় ভারতের
একটা সম্পর্ক ছিল, সেইখানে কিন্তু তারা ওই জনাব সিদ্দিকুর রহমানের সঙ্গে আমি একটু বেশি যোগ করি। ভারতের একটি পজিটিভ অ্যাটিচিউড আমরা দেখছি, এখানে যাকে নেক্সট হাই কমিশনার হিসাবে যিনি আসছেন তিনি কিন্তু একদম পলিটিশিয়ান এবং বিজেপি পলিটিশিয়ান, সে কিন্তু জনগণের ভাষা খুব ভালো বুঝতে পারবে, পলিটিশিয়ানরা কী বলেন সেটি কিন্তু বুঝতে পারবে। ভারত কিন্তু সবসময় এখানে খুব ভালো ক্যারিয়ার ডিপ্লোম্যাট যাদের তাদেরকে সাধারণত, এবং এখান থেকে যারা হাই কমিশনার হিসেবে যান তারা দেখা যায় পররাষ্ট্র সচিব বা এবার পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হয়েছেন। সুতরাং এবার কিন্তু, এবং ওনার কিন্তু অনেক বয়স, তিনি কিন্তু একদম ফুল মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, তাকে কিন্তু হাই কমিশনার দায়িত্ব দেওয়া হয়েছে। এটি কিন্তু একটা পজিটিভ দিক, এই দুদেশের রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক, জনগণ টু জনগণ সম্পর্ক। সরি আপনি আমি যেটা শেষ করতে চাই এই বলেই যে এই নির্বাচন সেটা ভারত বাংলাদেশের জন্য সতর্কতা গ্রহণের অনেক কারণ আছে, এবং আমরা মনে করি যে নির্বাচিত সরকার এই বিষয়গুলো বিবেচনায় রেখেই, যেহেতু ভারত একটা বড় প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের প্রায় 1.5 বছর ধরে ভারতের সাথে যে স্বাভাবিক আমাদের যে কূটনৈতিক যোগাযোগ সেগুলোও কিন্তু অনেক বাধাগ্রস্ত হয়েছে, এবং আমরা আশা করি যে নতুন বাস্তবতায় আমাদের নির্বাচিত সরকার যে উদ্যোগ নিয়েছে এবং ভারতের পক্ষ থেকেও যে কথাগুলো বলা হচ্ছে সেইগুলো তারা বাস্তবে নেবেন এবং দুই দেশের সম্পর্ক একটা স্বাভাবিক রূপ পাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর। আমি বরং এই অংশ থেকে দৈনিক আনন্দবাজারে যিনি সাংবাদিক ছিলেন সত্যজিৎ চক্রবর্তী এবং আমাদের সহকর্মী ইসাত মুক্তিকে বিদায় জানাতে চাই। আমি ফিরে এসে আজকে তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী তিনি আটক বা গ্রেপ্তারকৃত সাংবাদিক যারা রয়েছেন তাদের প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন, সেই প্রসঙ্গ ধরে সামনে আলোচনাই করতে চাই। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে আমরা আলোচনা চলছে। আমাদের সাথে আছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক জনাব ইলিয়াস খান এবং আছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। আমরা একটু আলোচনার প্রসঙ্গটা চেঞ্জ করতে চাই। আজকে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বেশ কিছু বক্তব্য রেখেছেন। বক্তব্য এবং মন্তব্যের মধ্যে তিনি 5ই আগস্ট পরবর্তী বেশ কিছু সাংবাদিকদের বর্তমান অবস্থা সম্পর্কে সাংবাদিকরা জানতে চেয়েছেন, যে অনেকেই গ্রেপ্তার আছেন, আটক আছেন, সেই বিষয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন। আমরা সেই কথাটা শুনি, তারপরে আমরা আলোচনায় আসি, তাহলে নিশ্চয়ই আমরা আলোচনা অনেকগুলো তথ্য পাবো। আমি বরং বক্তব্যটা শুনি। এই যে সাংবাদিক যাদেরকে এই ধরনের হত্যা মামলা দেয়া হয়েছে, যাদের এই ধরনের মামলা দেয়া হলো, কারো অপরাধ হত্যার চাইতে বেশি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা সংশ্লিষ্ট যে অপরাধ আমরা মনে করছি যে গণহত্যার দায়ভার তাদের আছে কিনা। পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন এই বিচারগুলো হচ্ছিল, নুরেমবার্গ ট্রায়ালে বা টোকিও ট্রায়ালে বা রুয়ান্ডা জেনোসাইডের পরও, সেখানে এই জেনোসাইডগুলোকে সাপোর্ট করা বা এগুলোকে হতে দেওয়ার জন্য যারা কোনো না কোনো ফর্মে ন্যারেটিভ তৈরি করেছে তাদেরও কিন্তু বিচারের আওতায় আনা হয়েছে, ট্রায়ালে আনা হয়েছে। সুতরাং তাদের যাবে না তা বলছি না, কিন্তু আমি আপনার সাথে এটাই একমত, যেই অপরাধে যেই অভিযোগে তারা গ্রেফতার আছেন, আমি এই দায়িত্বে আসার আগেও নির্বাচনের আগেও আমি বলেছি যে এই কাজগুলোতে তাদেরকে অভিযুক্ত করা ভুল। এখন এই যে অভিযুক্ত তারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে নোয়াবের প্রতিনিধিরা এইটা তুলেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই ব্যাপারে সরকার চেষ্টা করবে। এখানে একটা কথা বুঝতে হবে, এটা কিন্তু একটা বিচারিক প্রক্রিয়া, মানে এটা সরকার সবকিছু করে ফেলতে পারে না। সো এটা একটা বিচারিক প্রক্রিয়া, বিচার বিভাগের সাথে কোলাবোরেট করে সরকারের যতটুকু সম্ভব সরকার সেই কাজটা নিশ্চয়ই করবে। আমরা শুনছিলাম তথ্য উপদেষ্টা বক্তব্য। ইলিয়াস খান, আপনি একসময় বা সাংবাদিকদের যে সংগঠন আছে সেখানে নেতৃত্ব দিয়েছেন, সাংবাদিকদের যে রাজনীতি আছে সেটাও করেছেন। ফলে আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো, আপনার কেমন লাগে যখন আপনি দেখেন যে আপনার সহকর্মীরা যে কাজটি করেনি সেই কাজের জন্য এখন আটক হয়ে আছেন বা জেল খাটছেন? না, যে কাজটি করেনি সেটি বলার সুযোগ কতটুকু আছে সেই প্রশ্ন কিছু আছে। তাদেরকে ধরুন, আমি যেটা মনে করি, তাদেরকে যে কারণে ধরা হয়েছে, যদি প্রকৃতপক্ষে বিশেষ করে অধিকাংশ বোধহয় খুনের মামলা ধরা হয়েছে, তারা খুনের মামলায় তাদের কতটুকু গ্রেফতার করার সুযোগ আছে সেই প্রশ্ন আমারও আছে। বাট অনেকে বলেন আবার যে তারা ওই যে একটু আগে উপদেষ্টা তিনিও বললেন যে তারা হয়তো সরাসরি খুন করেনি, বা খুন যিনি করেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা তাদের নির্দেশে, সেটিকে তারা সহায়তা করেছে, মানে সম্মতি উৎপাদন করেছেন। তার মানে আপনি এখন তার অপরাধটা ডিফাইন করতে পারেননি। সুতরাং আমি বলতে চাই যে যদি তারা কি বলে যে তাদের যেন ন্যায় বিচার হয়, ন্যায় বিচার যেন তারা পান, কোনো কি বলে যে কোনো বিদ্বেষ থেকে বা কোনো
ডিসলাইকিং থেকে তাদেরকে যেন কি বলে শাস্তি দেওয়া না হয়, বা এখন যারা আছেন এদের মধ্যে অনেক অসুস্থও আছেন আমি জানি, সেটি যেন করানো হয়, সেটি আমি প্রত্যাশা করি। এবং সাংবাদিকদের কিন্তু এই ঘটনায় শিক্ষাও দরকার আছে। আমার নিশ্চয়ই মনে আছে আপনাদের, যারা আমরা সাংবাদিকতা করি, এই স্টুডিওতে যারা আছেন বা এই অনুষ্ঠান যারা দেখছেন, তৎকালীন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সটি যেভাবে হতো, আমাদের পুরো বাংলা ভাষাভাষী পুরো পৃথিবীতে যে যেখানে আছে সবার কাছে একটা ভানুর কৌতুকের মতো ছিল। তারা ভানুর কৌতুক যেমন মানুষ খুব আগ্রহ নিয়ে শোনে, সে সাংবাদিক সম্মেলনগুলো শুনতো কিন্তু কোনো আগ্রহ থেকে না, মজা পাইতো তারা, যে একজন সাংবাদিক বা একজন নামধারী সাংবাদিক তিনি একজন রাজনৈতিক নেতাকে বা একজন প্রধানমন্ত্রীকে কত উপায়ে তেল দিতে পারে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমি শেষ করি সেই তেল তৈলাক্তর কারণে। কিন্তু আপনি কি বিশ্বাস করেন যারা যারা আটক রয়েছেন তারা আসলে এই একজন গিয়ে অমুকখানে হত্যাকাণ্ড ঘটিয়েছে? নো 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 নো, এটা তো ভাবাই যায় না, এটা ভাবাই যায় না। তাহলে তাদেরকে কি কারণে আটক? যে সম্মতি উৎপাদন, তার মানে সম্মতি উৎপাদন করেছেন, তার মানে সম্মতি উৎপাদন করে তিনি তো খুনি না। এটি তো এই প্রশ্ন তো তিনি যা অপরাধ করেছেন তাকে আরেক অপরাধের জন্য আটকিয়ে রাখা হয়েছে। আমি জানি না ডক্টর সিদ্দিক আপনি এটাতে কি বলবেন? আচ্ছা দেখুন, আমার কাছে মনে হয় যে প্রচলিত আইনে সাংবাদিক না, প্রত্যেক মানুষের প্রচলিত আইনে একটা সুরক্ষা পাওয়ার অধিকার আছে। এখন আমাদের প্রসঙ্গটা আসছে সাংবাদিকদের সম্পর্কে, এবং সেখানে আমাদের তথ্য উপদেষ্টার বক্তব্য আমরা সেখানে শুনলাম, এবং তিনি কিন্তু ইলিয়াস ভাই যেটা বলেছে, আপনি যেটা বলেছেন, এবং আমরাও এটা মনে করি যে 5ই আগস্টের পরে ঢালাওভাবে যে মামলা, এবং সেই মামলার আওতায় মানে সাধারণ নাগরিককে বলবো না আমরা, যে রাজনীতিবিদ অনেকেই এবং সাংবাদিকদের মধ্যেও যারা গ্রেপ্তার হয়েছেন, এখনো কারাগারে আছেন, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেইগুলো যাচ্ছে, সেইগুলোর ব্যাপারে প্রশ্ন থাকতে পারে। কিন্তু যারা গ্রেপ্তার হয়েছেন, আপনি ধরেন হত্যা মামলায় না, কিন্তু ইলিয়াস ভাই যেটি বলেছেন আমিও তার সাথে এটা একমত করে যোগ করতে চাই, যে ব্যক্তিগুলো সাংবাদিকতার সাথে যুক্ত হয়ে এখন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তারা শুধু সাংবাদিকতাকে কুলসিত করেন নাই, তারা এই সাংবাদিকতাকে পুঁজি করে আমাদের এখন যেগুলো খবর পাওয়া অডেল মানে অর্থবিত্তের মালিক হয়েছেন, সরকারকে মানে একেবারে নিঃশর্ত সমর্থন দিয়ে তারা করেছেন। এবং আমরা মনে করি যে এই যে শেখ হাসিনা ক্রমান্বয়ে দানবীয় শক্তিতে রূপান্তরিত হয়েছিলেন, এই ক্ষেত্রেও কিন্তু সাংবাদিকদের একটা ভূমিকা ছিল। এই যে একটু উনি শুধু বলেছেন আমরা দেখেছি যে সাংবাদিক সম্মেলনে কিছু অংশ আমরা দেখেছি, কিন্তু এর বাইরেও কিন্তু সাংবাদিকদের সাথে শেখ হাসিনার একটা বড় সখ্যতা, এবং এই শেখ হাসিনার সকল অপকর্মের একটা যারা যে সাংবাদিকতারা তারা একেবারে কোনো প্রশ্ন উত্থাপন ছাড়াই তারা সমর্থন দিয়ে একটা তাকে আরো বেশি এই ধরনের বাজে উদাহরণ তৈরি হয়েছিল। ডক্টর সিদ্দিকুর আপনি ঠিক বলেছেন যে এটা খুব বাজে উদাহরণ তৈরি হয়েছিল, কিন্তু ডক্টর ইউনূসের 2.5 বছর বলেন বা বিএনপির এই 2 মাস বা 3 মাসে সরকারে বলেন, সে আগের প্রবণতাকে আপনি লক্ষ্য করেননি? সেই সময় নিশ্চয়ই এক ধরনের তেলবাদ ছিল, দখল কথা বলছেন বা অতিরিক্ত সম্পদ আহরণ। বাস্তবতা বলি, বিএনপি মহাসচিব বলেছেন এবং অর্থমন্ত্রী বলেছেন, আমরা বলেছি ওই লেভেলে এখনো যেতে পারেনি, হয়তো না, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা মৌলিক তফাৎ আপনি দেখবেন। যারা ক্ষমতার কাঠামোর মধ্যে থেকে এই ধরনের বিষয়গুলোকে এনজয় করে, এখন আপনি যারা এক ধরনের লোক আছে সেই ধরনের মানে প্রচেষ্টার মধ্য দিয়ে নিজের কিছু স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা, কিন্তু যারা ক্ষমতার কাঠামোর মধ্যে থেকে তারা সেটাকে এনজয় করছে কিনা, একটু আগে উনি বোধহয় বিএনপির মহাসচিবের একটা উদ্ধৃতি দিতে চেয়েছিলেন, মহাসচিব এবং অর্থমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে আপনারা বিএনপির সাংবাদিক হবেন না, আপনারা আসল সাংবাদিক হন, সেটা প্রত্যাশা করি। আবার কেউ যখন বিএনপি সাংবাদিক হয় উনি তো এনজয় করেন, কেউ করেন ব্যক্তি বিশেষের মধ্যে, কিন্তু আপনি সামগ্রিকভাবে কাঠামোগতভাবে আমরা যদি দেখি, যদি আমরা জামাত নেতা বা আওয়ামী লীগ নেতা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তিনি কোনো গণমাধ্যমে ফোন করে বলেন না এই লোককে নিতে হবে সে লোককে নিতে হবে, বলেন বলতে পারবে? অফকোর্স এটা হয়েছে, এটা বাংলাদেশের একটা রাজনৈতিক লিগাসির ব্যাপার। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় যে যারা সাংবাদিক হিসাবে মানে আছেন, সরকারের একটা দায়িত্ব উনি খুব গুরুত্বপূর্ণ বলেছেন, যেহেতু বিচারিক প্রক্রিয়ার মধ্যে সরকার সবকিছু করতে পারে না, কিন্তু সরকারের একটা কোলাবোরেশন থাকতে পারে, এবং সেই কোলাবোরেশনের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়াগুলো যেন ত্বরান্বিত হয়। এবং আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কেউ জামিনযোগ্য অপরাধের সাথে যদি থাকে, মানে অভিযুক্তটা যদি জামিনযোগ্য হয়,
তাহলে তিনি যেন জামিন পান, জামিনের আওতায় থেকে যেন তিনি বিচারের প্রক্রিয়ার মধ্যে থাকেন। এইগুলো নিশ্চিত করার ব্যাপারে সরকারের একটা দেখভাল করার একটা বোধহয় সুযোগ আছে, বিশেষ করে আমাদের যে রাষ্ট্রের যিনি শীর্ষ আইনজীবী আছেন অর্থাৎ অ্যাটর্নি জেনারেল, তিনিও কিন্তু এই বিষয়গুলোর ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতে পারেন, যেন বিচারিক প্রক্রিয়াগুলো প্রলম্বিত হয়ে তাদের এই কারাবাসটা বা তাদের যে অবস্থানটা সেটা যেন দীর্ঘায়িত না হয়। আমরা তো পজিটিভ দেখছি যে সেইটা যেন আমাদের না হয়। গণতান্ত্রিক সরকার আসার পরে এগুলো তো আলোচনা হচ্ছে, দীর্ঘদিন তো এগুলো আলোচনা হয়নি, এখন তো আলোচনা হচ্ছে। নিশ্চয়ই আজকে তথ্যমন্ত্রী বলেছেন, এর আগে মাননীয় তথ্য উপদেষ্টা এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নবের নেতৃবৃন্দ বলতে পেরেছেন, এবং খুব পজিটিভ দিক হচ্ছে এখন যিনি প্রধানমন্ত্রী, আপনি তো জানেন যে গত আনিস আলমগীরের সাথে কিন্তু উনি বের হয়ে আসার পর আনিস আলমগীর, জনাব মাসুদ কামাল সবার সাথে উনি কথা বলেছেন, এবং সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে গত 16 বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থার সময় আমরা একসময় পত্রিকায় কার্টুন দেখতাম, আমরা কিন্তু অপেক্ষা করতাম, কার্টুন, শিশির কার্টুন, অনেকের কার্টুন দেখতাম, হুদার কার্টুন, কিন্তু এটি কিন্তু ছাপা যেত না। বাট এখন প্রধানমন্ত্রী কিন্তু সেই কার্টুন ছাপাচ্ছে এবং নিজে উনি সেটি পড়ে দিচ্ছেন, হ্যাঁ, সমালোচনা করে ওনারা করছে। এটি অত্যন্ত পজিটিভ দিক, কারণ তার রক্ত, তার শরীরে যা রক্ত, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি কিন্তু এই যে গণমাধ্যমের স্বাধীনতা আবার ফিরিয়ে দিয়েছেন। আমরা জানি যে 4টি বাকশাল আমলে 4টি পত্রিকা রেখে সব বন্ধ করে দেওয়া হয়েছিল, তো সেটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছিল। তারপর ধরুন এই যে এখন বেসরকারি টেলিভিশন, এটি কিন্তু বেগম খালেদা জিয়ার সময় না, কিন্তু আবার আপনি যে সবের কথা বলছেন, বিএনপির আমলে 21 টেলিভিশন বন্ধ হওয়ারও আমরা উদাহরণ দেখেছি। যাই হোক, আমি এই ফাঁকে একটু দেশের আন্তর্জাতিক যেসব দেশের যে প্রথম শ্রেণীর যে পত্রিকাগুলো আছে সেগুলোর একটু অনলাইন ভার্সনগুলো আপনাদেরকে দেখি, পাশাপাশি চেষ্টা করব যদি সময় থাকে আপনাদেরকে সেই বিষয়ে মন্তব্য জানতে। খুব বেশি সময় হয়তো দিতে পারবো না, আমি বরং চেষ্টা করি যে অনলাইনগুলো যেগুলো আছে আমরা দেখি প্রথম আলো এখন পর্যন্ত তাদের অনলাইন পোর্টালে কী ধরনের মন্তব্যগুলো করেছেন। সেখানে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইন্দোনেশিয়া চুক্তিতে 231টি শ্যাল আছে, পররাষ্ট্রমন্ত্রী সেই কথাটা বলছেন। আবারও সেই শিকদার গ্রুপের উত্থান এবং পতনের যে গল্পটি সামনে এসেছে, আলতাফ নেওয়াজের একটা প্রতিবেদনও আছে, কলামও আছে, সেখানে তিনি 2 সীমান্তে গেরুয়া চাপে পড়ল বাংলাদেশ, সেই প্রসঙ্গটিতে এনেছে। ঈদের ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রি 13 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, 13 মে থেকে, ঈদ হচ্ছে আসন্ন। আমরা পরেরটি দেখি অনলাইন। সমকাল গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সে আবারও গুলির অভিযোগ। সিদ্দিকুর, মানে আমাদের কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ যে একজন গুলিবিদ্ধ যুবককে নিয়ে আসার পথে সে আবারও অ্যাম্বুলেন্সে আক্রমণের শিকার হচ্ছেন? বলার অপেক্ষা রাখে না। এই বাংলাদেশে আমাদের এই বলে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেটা অবনতি হয়েছিল, জননিরাপত্তার যে জায়গায় আমরা একটা বড় রকমের আশঙ্কার মধ্যে ছিল, আমাদের এই সরকারের বয়স 2 মাস হয়েছে, কিন্তু আমরা যে জায়গায় এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতির জায়গাটা এখনো লক্ষ্য করছি না, সেটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা। আজকে মানে গতকাল পুলিশ প্রশাসনে কিন্তু বড় রকমের একটা রদবদল হয়েছে, এবং এই রদবদলের মধ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সরকার হয়তো নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছে। আমরা মনে করি যে এগুলো আমাদের জন্য খুবই আশঙ্কার একটা ব্যাপার। সরকার এগুলোর সাথে গুরুত্বের সাথে নিবে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এটা অত্যন্ত আশঙ্কার একটা ব্যাপার। আমরা মনে করি এটা করবে সরকার। আমার পরেরটা দেখি একটু, যুগান্তরের অনলাইন ভার্সন কি বলছে। যুগান্তর, এখন ঢাকা দিল্লি সম্পর্ক নতুন করে শুরুর ইঙ্গিত, সম্ভবত এই নির্বাচনের পরপরই সামনে বিষয়টি এসেছে। পরে দেখি বিবিসি বাংলা কি বলছে, পশ্চিমবঙ্গে কে হতে পারেন বিজেপির মুখ্যমন্ত্রী? ইলিয়াস খান, শুভেন্দু অধিকারী, নাকি পরিবর্তন আসতে পারে? আজকে 8-10 জনের নাম দেখলাম, হ্যাঁ, তার মধ্যে বাট উনি খুব কি বলে যে খুব নাম্বারই তার নাম আছে, খুব ওপেন ছিলেন। তিনি একদম মুসলিম বিদ্বেষ থেকে শুরু করে বিজেপির যে ক্যারেক্টার সেটি একদম ফুটিয়ে তুলেছিলেন, যদিও শেষ পর্যন্ত নাও হতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে যে তার যে চরিত্র প্রকাশ পেয়েছে সেটি একটি রাজ্য শাসনের জন্য কি বলে যে এটা ভালো নাও হতে পারে। সে কারণে বিজেপির এখন বিশেষ করে যিনি এখন ভারতের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সাম্প্রদায়িক হলেও তিনি খুব বিচক্ষণ ব্যক্তি বলে মনে হচ্ছে। তিনি দেখলেন যে নজির কিন্তু আছে উড়িষ্যা সহ কয়েকটা জায়গায় যারা আলোচনায় ছিল তাদের চেয়ে পরিবর্তনে যারা মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তারা কিন্তু অনেকটাই অনালোচিত ছিলেন। পশ্চিমবঙ্গে এটা হতে পারে, এবং যদি শুভেন্দু অধিকারী না হয় তাহলে বুঝতে হবে যে এটা মানে তারা যে পরিবর্তনের কথা বলছেন সেটার বহিঃপ্রকাশ ঘটতে পারে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান এবং একই সঙ্গে ইলিয়াস খান, আপনাদের
মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। আজকের মতো শেষ করতে হচ্ছে নির্বাচিত খবর। কাল আবারও ভালো দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।